দ্য অটোমেটিক মিলিয়নার বইয়ের লেখক ডেভিড বেচ একজন ইনভেস্টর, অথর এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, যার কাছে অনেক মানুষ ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্টের ব্যাপারে পরামর্শ নিতে আসতো। একদিন তার কাছে এক কাপল অ্যাডভাইস নিতে আসে, যাদের নাম ছিল জিম এবং সুজান। কিন্তু অ্যাডভাইস নিতে এসে উল্টো এই কাপলই ডেভিড বেচকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যান। এই কাপলের মধ্যে পুরুষ ব্যক্তিটি অর্থাৎ জিম একটি কোম্পানিতে 30 বছর ধরে চাকরি করেছে এবং তার ওয়াইফ সুজান একজন বিউটিশিয়ান ছিলেন। তাদের দুজনেরই মোট বার্ষিক ইনকাম ছিল $40,000, যেখানে আমেরিকান সরকারি হিসেব মতে একজন ব্যক্তির গড় বার্ষিক আয় $50,000 মিনিমাম। আর এই হিসেবে তারা যথেষ্ট গরিব ছিল। কিন্তু এই দিকে জিমের বয়স ছিল 50-এর কাছাকাছি এবং তার ওয়াইফ সুজানের বয়স ছিল 48-এর কাছাকাছি। তাই তারা চাচ্ছিল তারা এখনই রিটায়ার করবে। তখন ডেভিড তাদেরকে বলে, আপনারা যেই পরিমাণ ইনকাম করেন তাতে করে এই মুহূর্তে আপনাদের কোনোভাবেই রিটায়ার করা সম্ভবই না, বরং আপনারা 60 বছর পর্যন্ত কাজ করে যান। আগামী 10 বছরের জন্য আমি আপনাদেরকে একটি ফাইন্যান্সিয়াল প্ল্যান তৈরি করে দিব, যা দিয়ে আপনি আগামী 10 বছরের মধ্যে বড়লোক হয়ে যাবেন এবং পরবর্তীতে আপনাদের আর কখনোই কোনো কাজ করতে হবে না। তখন জিম এবং সুজান ডেভিডকে বলে, আমাদের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ রয়েছে আর এজন্যই আমরা এই ডিসিশন নেওয়ার জন্য এখানে এসেছি। এবং তারা ডেভিডকে তাদের কিছু ডকুমেন্ট দেখায়, যা দেখে ডেভিড রীতিমতো অবাক হয়ে যায়। সেই ডকুমেন্টগুলোর প্রথম ডকুমেন্টটিতে ছিল জিম এবং সুজানের কাছে তাদের কেনা 2টি বাড়ি ছিল, যেগুলোর দাম ছিল প্রায় $8 লাখ। দ্বিতীয় ডকুমেন্টটিতে ছিল তাদের দুজনের সেভিংস অ্যাকাউন্টে খুব ভালো পরিমাণ টাকা রয়েছে। জিমের অ্যাকাউন্টে ছিল সেই সময় $6 লাখ এবং সুজানের অ্যাকাউন্টে ছিল $7 লাখ। 3 নম্বর ডকুমেন্টটিতে রয়েছে এছাড়াও তাদের কাছে $1.5 লাখ মতো বন্ড কেনা রয়েছে। আর 4 নম্বর ডকুমেন্টটিতে ছিল তাদের কাছে ইমার্জেন্সি সেভিংস হিসেবেও $62,000 ক্যাশ ছিল। এবং সবচেয়ে বড় কথা হলো তাদের কোনো লাইবিলিটিসও ছিল না, এমনকি তাদের কোনো ধারও ছিল না। তাদের 2 সন্তান, যাদেরকে তারা পড়ালেখা শিখিয়েছে এবং তারা নিজেদের জায়গায় প্রতিষ্ঠিত। এসব জানার পর ডেভিড হিসেব করে দেখলো তাদের কাছে সব মিলিয়ে $2 মিলিয়ন পরিমাণ সম্পদ রয়েছে। এই দিকে তাদের ইনকাম ছিল সাধারণ মানুষের চেয়েও কম, কিন্তু তাদের সম্পদ ছিল অন্যদের তুলনায় অনেক বেশি। এত কম ইনকাম দিয়ে কিভাবে তারা এত পরিমাণ অ্যাসেট বানালো? আর এই বিষয়টি ভিডিওটির শেষে আমি আপনাদেরকে বলছি। তার আগে এই বিষয়টি পুরোপুরি বোঝার জন্য আমি 2টি সংক্ষিপ্ত স্টোরি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথম স্টোরিটি হলো সাইকোলজি অফ মানি বইয়ের লেখক মর্গান হাসেল। প্রথম দিকে তিনি একটি 5 স্টার হোটেলের গাড়ির পার্কিং এ কাজ করতেন। সেখানে প্রায় একটি লোক পোর্শে গাড়ি করে এই হোটেলে আসতো। হঠাৎ কিছু মাস পর সেই ব্যক্তি তার সেই পোর্শে গাড়ির পরিবর্তে তার পুরনো একটি হুন্ডা গাড়ি করে সেখানে আসা শুরু করলো। মর্গান একদিন কথায় কথায় তাকে জিজ্ঞাসা করলেন তার ওই লাক্সারি কার পোর্শেতে করে এখন আর সে আসে না কেন। লোকটি জানায় গাড়িটি তিনি লোন করে কিনেছিলেন আর লোনের ইএমআই পরিশোধ করতে না পারায় ব্যাংক তার কাছ থেকে গাড়িটি নিয়ে নেয়। তার মানে আমরা যে রাস্তাঘাটে কত মানুষকে দামি গাড়ি, দামি বাইক এবং দামি দামি জিনিস ব্যবহার করতে দেখলে মনে করি হয়তোবা তারা অনেক বড় লোক, অথচ এমনও হতে পারে তাদের এই জিনিসগুলো তারা লোন করে কিনেছে আর বাস্তবে তাদের আর্থিক অবস্থা আমার আপনার চেয়ে অনেক বেশি খারাপ। আর এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট লেসন শেখার আছে, সেটা হলো দেখতে বড়লোক হওয়া আর সত্যিকারের বড়লোক হওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। কাউকে দেখতে রিচ মনে হলেই এমনটা না যে সে আসলেই অনেক সম্পদের মালিক। যাই হোক, এটি হলো প্রথম স্টোরিটি। আর দ্বিতীয় স্টোরিটি হলো বইয়ের লেখক ডেভিড বেচ একবার ছোটবেলায় তার বাবার সাথে ম্যাকডোনাল্ডে খেতে যান। তখন তার বাবা হঠাৎ করে তাকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করে, তাকে বলে তুমি এখানে কত ধরনের মানুষ দেখতে পাচ্ছ? ডেভিড উত্তরে বলে 2 ধরনের মানুষ। একদল হলো এখানে যারা খেতে এসেছে, আরেক দল হলো এখানে যারা চাকরি করতে এসেছে। তখন ডেভিডের বাবা বললেন, আসলে এখানে 3 ধরনের লোক আছে। 1 যারা খেতে এসেছে, 2 যারা এখানে চাকরি করছে, আর 3 যারা এখানে ইনভেস্ট করেছে। তৃতীয় দলের লোকেরা যদিও এখানে ফিজিক্যালি উপস্থিত নেই, তবুও তারা এখান থেকে ইনকাম করেই যাচ্ছে। আর এই ঘটনার পর ডেভিডের বাবা ডেভিডকে নিয়ে স্টক মার্কেটের একটি অফিসে যান এবং সেখানে তিনি স্টক মার্কেট সম্পর্কে ডেভিডকে একটু বোঝান। তারপর ডেভিডকে সেই ম্যাকডোনাল্ডেরই একটি মাত্র স্টক কিনে দেন। আর এরপর ডেভিড নিজে তার পকেট মানি বাঁচিয়ে কিছু কিছু করে টাকা দিয়ে সেই ম্যাকডোনাল্ডে খাওয়ার পরিবর্তে ম্যাকডোনাল্ডের শেয়ার কিনতে থাকেন এবং অন্যান্য জায়গায়ও এভাবে করে টাকা খরচ না করে স্টক মার্কেটে ইনভেস্ট করতে থাকেন। এই ঘটনা থেকে ডেভিড যে লেসনটি শিখেছিলেন তা হলো লাইফে ছোট ছোট কিছু প্লেজার স্যাক্রিফাইস করে আপনার উচিত লং টার্ম হ্যাপিনেসের জন্য ইনভেস্ট করা। কিন্তু বেশিরভাগ মানুষই এটা পারে না, কারণ তারা উইথ ইফেক্টের ট্র্যাপে পড়ে যায়। উইথ ইফেক্ট হলো আপনার আর্নিং এর সাথে খরচের মাত্রাটাও অটোমেটিকলি বাড়িয়ে ফেলা।
ধরুন যখন আপনার মান্থলি স্যালারি 15,000 টাকা, তখন আপনি হয়তোবা 500 টাকার ঘড়ি ইউজ করেন, বাসা থেকে লাঞ্চ নিয়ে যান, বাসে করে অফিসে যান। এরপর আপনার স্যালারি যখন 50,000 টাকা হবে, তখন আপনি 5,000 টাকা দামের ঘড়ি পরা শুরু করবেন। অফিসের ক্যান্টিন থেকে খাবার কিনে খাবেন, অটোরিকশা অথবা উবারে করে অফিসে যাবেন। আর আপনার স্যালারি যখন 6 ডিজিট পার হয়ে যাবে, তখন আপনি 15,000 টাকা দামের ঘড়িই পরবেন, যেটা ছিল আপনার এক সময়ের মাসিক বেতন। তখন আপনি বাইরে গিয়ে ভালো হোটেলে লাঞ্চ করবেন, নিজের গাড়ি বা বাইকে চড়ে অফিসে যাবেন, সাথে দামি ফোন, দামি জুতো, দামি অ্যাক্সেসরিজ ব্যবহার করা শুরু করবেন। আর এজন্যই আপনি আপনার জীবনে যত টাকাই ইনকাম করেন না কেন, তবুও আপনি আপনার লাইফে কখনোই ফাইন্যান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেনই না। তাই একটা জিনিস সবসময় মাথায় রেখে দিন, ইনকামের সাথে টাকা জমানোর আসলে কোনো সম্পর্ক নেই। আপনার যদি ইচ্ছা থাকে তাহলে আপনি কম ইনকাম থেকেও টাকা জমানোর উপায় বের করে ফেলবেন, আর যদি ইচ্ছা না থাকে তাহলে বেশি ইনকাম করেও শো অফ করেই সব শেষ করে দিবেন। অনেকে আবার মনে করে টাকা জমানোর জন্য অনেক সময় বাকি রয়েছে, আমি আগে আমার লাইফটা এনজয় করে নিই। আমার এক বন্ধু চঞ্চলও আমাকে সেম কথাই বলে। চঞ্চলের বয়স মাত্র 28, ভালো ইনকাম করে, মা বাবার সাথে থাকে, তাই খরচও তেমন নেই। এর জন্য সকালে উঠে কফি শপ থেকে সে 100 টাকা দিয়ে কফি কিনে খায়, দুপুরে ভালো একটি হোটেলে লাঞ্চ করে, বাসায় ফেরার পথে কোনোদিন পিজা, কোনোদিন বার্গার, কোনোদিন বিরিয়ানি নিয়ে আসে, উইকেন্ডে বন্ধুদের সাথে পার্টি করে। ওর মতে এত কষ্ট করে টাকা ইনকাম করে কেন সে তার শখগুলোকে পূরণ করবে না? কথাটা ঠিক, কিন্তু এর একটা বাস্তব ডিজাস্টারও রয়েছে। সেটা হলো ভবিষ্যতে চঞ্চলের এক্সপেন্স কিন্তু বাড়তে পারে। তার বিয়ের পর তার ওয়াইফ এবং সন্তানদের রেসপন্সিবিলিটি নিতে হবে। বাবা মা কিন্তু তাকে সারা জীবন এভাবে করে সাপোর্ট দিবে না। তখন তাকে থাকার জন্য একটি বাড়ি এবং সংসারের জন্য খরচও করতে হবে। আর তখন তাকে বাধ্য হয়ে এখনকার এই হ্যাবিটগুলোও না ছেড়ে দিতে হবে। ফ্যামিলিকে একটা সময় তার কাছে বোঝা মনে হতে পারে। হঠাৎ করে লাইফ স্টাইলের এতটা পরিবর্তন তার জন্য কঠিন হয়ে যাবে। আরেকটি কথা হলো, চঞ্চলের মতো যাদের লাইফস্টাইল, তাদের দৈনিক এসব অভ্যাসের জন্য গড়ে যদি 700 টাকা করেও খরচ হয়, সেটা মাসে দাঁড়ায় 21,000 টাকা, আর বছর শেষে 2,52,000 টাকা হয়। এই টাকা থেকে যদি আপনি অর্ধেক টাকাও বাঁচিয়ে কোথাও ইনভেস্ট করেন, তাহলে সেটাও কম্পাউন্ডিং ইফেক্টের মাধ্যমে আপনাকে কয়েক কোটি টাকা ফেরত দিতে পারে। বিশ্বাস হচ্ছে না, তাই না? চলুন জানা যাক। ইন্ডিয়ান স্টক মার্কেট গত 40 বছর গড়ে 15% রিটার্ন দিয়েছে। এই হিসেবে আপনি যদি প্রতিদিন 100 টাকা করে ইনভেস্টের জন্য জমা করেন, তাহলে সেই টাকা 15% রিটার্ন হিসেবে 30 বছরে হয় কত জানেন? 1,07,69,838 টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জের রিটার্ন রেটের পরিমাণও প্রায় এটির কাছাকাছি। ডেইলি 100 টাকা করে জমা রাখাটা এখনকার যুগে বড় কোনো ব্যাপার না। কিন্তু সমস্যা হলো, এত লং টাইম ধরে এভাবে নিয়মিত টাকা জমানো আর ইনভেস্ট করার মতো ধৈর্য আর মোটিভেশন মানুষের মধ্যে থাকে না। এই ভিডিওটি দেখার পর আপনি হয়তোবা এখন অনেক বেশি এক্সাইটেড বা মোটিভেটেড ফিল করছেন, কিন্তু 2 মাস পর কিন্তু আপনার এই ধৈর্য শেষ হয়ে যাবে। এজন্যই এই বইয়ের লেখক সেভিংস এবং ইনভেস্টিং এর সিস্টেমকে অটোমেটেড করে দিতে বলেছেন, যেটা এই বইয়ের মূল লেসন। জিম এবং সুজান দম্পতি একটি ইনভেস্টিং কোম্পানির সাথে চুক্তি করেছিল, যেন তারা তাদের অ্যাকাউন্টে স্যালারি পাওয়ার সাথে সাথেই তাদের অ্যাকাউন্ট থেকে একটা নির্দিষ্ট পরিমাণ পার্সেন্টেজ টাকা কেটে নেওয়া হয় এবং স্টক মার্কেটে সেটি ইনভেস্ট করে ফেলে। ফলে তাদের কখনোই টাকা জমানো এবং ইনভেস্টমেন্ট নিয়ে চিন্তা করতেই হয়নি। জিম বলেন, তিনি যখন থেকে ইনকাম করা শুরু করেছেন, তখন থেকে তিনি 5% টাকা জমাতেন। তখন তার ইনকামও অনেক কম ছিল, তাই তিনি কম টাকা জমাতেন। পরবর্তীতে যখন তার ইনকাম বাড়লো, তখন তিনি 10 থেকে 15% করে টাকা জমাতেন। আর এভাবে করে তিনি অটোমেটিক্যালি একটা সময় মিলিয়নার হয়ে যান। আর ঠিক এই পন্থাটি আমাদের অবলম্বন করতে হবে। আমরা প্রতি মাসে অতিরিক্ত অনেক টাকা খরচ করে ফেলি, বিভিন্ন জায়গায় নষ্টও করে ফেলি। সেই অতিরিক্ত টাকা নষ্ট না করে আমাদের প্রতি মাসে কোথাও না কোথাও জমানো উচিত, এবং সেই জমানো টাকা কোথাও না কোথাও ইনভেস্টও হওয়া উচিত। তাহলে আপনি প্রতি মাসে যদি 3,000 টাকা করেও রাখেন, তাহলে 30 বছরে, অথবা 5,000 টাকা করে রাখলে 12 বছর পর আপনি 1 কোটি টাকার মালিক হয়ে যাবেন। আর দ্য অটোমেটিক মিলিয়নার বইতে ডেভিড ব্যাচ এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ারলি বোঝাতে চেয়েছেন।